নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হিস্ট্রি মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। দেখো, প্রথম প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো। এখানে উত্তর হবে ডি, কল্পসূত্র। জৈন ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে প্রাচীনতম হলো কল্পসূত্র। এখানে মনে রাখার বিষয় যে ভদ্রবাহু রচিত কল্পসূত্র ছেদসূত্রের অংশবিশেষ। কল্পসূত্রের অন্তর্গত থেরবলিতে গণ ও গণধরের তালিকা এবং সমাচারী অংশে সন্ন্যাসীদের পালনীয় নিয়মাবলী লিপিবদ্ধ আছে। কল্পসূত্রকে অনেক সময় বৃহৎ কল্পসূত্রও বলা হয়। পরের প্রশ্ন, কার শাসনকালে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর হবে বি, সিকান্দার লোদি। সিকান্দার লোদির শাসনকালে গুরু নানক দেব শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন। এখানে মনে রাখার বিষয় যে গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু। তিনি বাবর, হুমায়ুন ও ইব্রাহিম লোদির সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, খরষ্টি লিপি কোন লিপির অনুসরণে লেখা? এখানে উত্তর হবে, দেখো তিনটে অপশান দেওয়া আছে। এখানে উত্তর হবে সি, অ্যারামীয়। অ্যারামীয় লিপির অনুসরণে খরষ্টি লিপি লেখা। এই লিপি ডান থেকে বামে লেখা হয়, আর খরষ্টি লিপি এই অ্যারামীয় লিপির অনুসরণে লেখা হয়। পরের প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে সি, রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সাতবাহন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর হলো? এখানে উত্তর হবে এ, সোপারা। সাতবাহন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর হলো সোপারা। পরের প্রশ্ন, চতুর্জামের আদর্শ প্রচার করেন? এখানে উত্তর হবে বি, পার্শ্বনাথ। চতুর্জামের আদর্শ প্রচার করেন পার্শ্বনাথ। বন্ধুরা, পার্শ্বনাথ কে ছিলেন? পার্শ্বনাথ বা পরেশনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। পার্শ্বনাথ চতুর্জাম প্রবর্তন করেন। সত্য, অহিংসা, অস্তেয়, অপরিগ্রহ। পার্শ্বনাথ বর্ণব্যবস্থার বিরোধী ছিলেন এবং তিনি বেদ ও বৈদিক দেবদেবীর সমালোচক ছিলেন। পরের প্রশ্ন, ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোনটি ছিল? এখানে উত্তর হবে বি, কোচিন। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী ছিল কোচিন। পরের প্রশ্ন, গুপ্তাব্দ প্রবর্তন করেন? এখানে উত্তর হবে সি, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত 319 থেকে 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ প্রচলন করেন। এখানে মনে রাখার বিষয় যে প্রথম চন্দ্রগুপ্তকে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। তিনি গুপ্তাব্দের প্রচলন করেন। পরের প্রশ্ন, পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ বলা হয় যাকে? এখানে উত্তর হবে সি, প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদারকে পরাধীন ভারতের প্রথম মহিলা শহীদ বলা হয়। পরের প্রশ্ন, রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতা নিদর্শন কোনটি? এখানে উত্তর হবে সি, কালীবঙ্গান। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবঙ্গান। এখানে মনে রাখার বিষয় যে হরপ্পা ও মহেঞ্জোদারো এই দুটি কেন্দ্রের মধ্যে দূরত্ব ছিল 483 কিমি। কালীবঙ্গান ঘরঘরা নদীর বাম তীরে অবস্থিত। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজা গৌতম বুদ্ধের শিষ্যত্বে দীক্ষিত হন? এখানে উত্তর হবে এ, অজাতশত্রু। অজাতশত্রু গৌতম বুদ্ধের শিষ্যত্বে দীক্ষিত হন। এখানে মনে রাখার বিষয় যে অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র। প্রথম জীবনে বুদ্ধের বিরোধী হলেও পরবর্তীকালে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। পরের প্রশ্ন, ইন্ডিয়ান পেনাল কোড IPC বিধিবদ্ধ হয়? এখানে উত্তর হবে এ, 1860। 1860 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান পেনাল কোড বিধিবদ্ধ হয়। এখানে মনে রাখার বিষয় যে 1833 সালের চার্টার আইনের নির্দেশে 1834 খ্রিস্টাব্দে থমাস ব্যাবিংটন মেকলের সভাপতিত্বে গঠিত হয় প্রথম ভারতীয় আইন কমিশনের সুপারিশে 1860 খ্রিস্টাব্দে এই দণ্ডবিধির খসড়া তৈরি হয়। ভারতে ব্রিটিশ রাজ্যের শুরুর দিকে 1860 খ্রিস্টাব্দে ভারতে এই আইন বলবৎ হয়। পরের প্রশ্ন, মিহিরকুল কোন ভারতীয় রাজাদের হাতে পরাজিত হয়েছিলেন? এখানে উত্তর হবে ডি, এ ও সি। মানে যশোধর্মন ও নরসিংহ
বালাদিত্য। মিহিরকুল ভারতীয় রাজা যশোধর্মন ও নরসিংহ বালাদিত্যের হাতে পরাজিত হয়েছিলেন। বন্ধুরা, চলো একটু জেনে নেই এই মিহিরকুল কে ছিলেন। ষষ্ঠ শতকের প্রথম দিকে হুন নায়ক তোরম্যান এর নেতৃত্বে হুনরা পাঞ্জাব থেকে গুপ্ত সাম্রাজ্যের উপর আক্রমণ চালিয়ে পশ্চিমের কতক অঞ্চল দখল করে নেয়। আর তোরম্যানের মৃত্যুর পর তার অত্যাচারী পুত্র মিহিরকুল হুন সিংহাসনে বসেন আনুমানিক 515 খ্রিস্টাব্দে। তার রাজধানী ছিল সকল বা শিয়ালকোট। হিউয়েনসাং ও কলহনের বিবরণী থেকে মিহিরকুলের নিষ্ঠুরতা ও রাজ্য জয়ের কথা জানা যায়। তার নেতৃত্বে হুন প্রাধান্য গোয়ালিয়র পর্যন্ত বিস্তৃত হয়। তিনি মধ্য ভারতে রাজ্য বিস্তারে উদ্যোগী হলে মন্দাসরের অধিপতি যশোধর্মনের কাছে পরাস্ত হন 533 খ্রিস্টাব্দে। মগধরাজ বালাদিত্যের কাছেও মিহিরকুল এক যুদ্ধে পরাস্ত হয়ে বন্দী হন। পরে মুক্তিলাভ করে তিনি কাশ্মীরে আশ্রয় নেন। পরের প্রশ্ন, ভারত ভারতীয়দের জন্য উক্তিটি কার? এখানে উত্তর হবে ডি, বাল গঙ্গাধর তিলকের। বাল গঙ্গাধর তিলকের উক্তি ভারত ভারতীয়দের জন্য। পরের প্রশ্ন, শক, যমন, পল্লব, নিষূদন কাকে বলা হয়েছে? এখানে উত্তর হবে সি, গৌতমীপুত্র সাতকর্ণী। গৌতমীপুত্র সাতকর্ণীকে শক, যমন, পল্লব, নিষূদন বলা হয়েছে। এখানে মনে রাখার বিষয় যে 106 খ্রিস্টাব্দে গৌতমীপুত্র সাতকর্ণী সাতবহন সিংহাসনে বসলে শক সাতবহন দ্বন্দ্ব জোরালো হয়ে ওঠে। পূর্ববর্তী শাসকদের দুর্বলতা কাটিয়ে তিনি শক অগ্রগতিকে রুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ হন। শকরাজ নহপান ছিলেন তার সমসাময়িক। গৌতমীপুত্র সম্ভবত তার রাজত্বের অষ্টাদশ বর্ষে নহপানকে চূড়ান্তভাবে পরাস্ত করেছিলেন। এর প্রমাণ হিসেবে তার রাজত্বের অষ্টাদশ বর্ষের নাসিক লেখর উল্লেখ করা যেতে পারে। নাসিক ও পুনা অঞ্চল ইতিপূর্বে শাসন করতেন নহপানের জামাতা উসব দাত। আলোচ্য দানপত্রে তার অধীনস্থ কিছু জমি সাতবাহন রাজ গৌতমীপুত্র কর্তৃক অন্যদের দানের উল্লেখ রয়েছে। এই ঘটনাকে নিঃসন্দেহে শকদের বিরুদ্ধে গৌতমীপুত্রের জয়ের প্রমাণ বলা চলে। তাছাড়া যোগালথেম্বিতে প্রাপ্ত মুদ্রাও শক সাতবাহন যুদ্ধের ফলাফল ইঙ্গিত করে। এখানে এমন অজস্র মুদ্রা পাওয়া গেছে যেগুলি আগে ছিল নহপানের, পরে গৌতমীপুত্র সেগুলিকে পূর্ণ মুদ্রিত করেন। আবার নাসিক প্রশস্তিতে তাকে শক, যবন, পল্লব, নিষূদন বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ গৌতমীপুত্র এদের ধ্বংস করেছিলেন বলে বলা হয়েছে। এর থেকেও মনে হয় তিনি শকদের পরাজিত করেন। পরের প্রশ্ন, বিহারের বোধগয়ায় কে প্রথম মহাবোধি মন্দির স্থাপন করেন? এখানে উত্তর হবে বি, অশোক। বিহারের বোধগয়ায় অশোক প্রথম মহাবোধি মন্দির স্থাপন করেন। এখানে মনে রাখার বিষয় যে মহাবোধি মন্দিরটি ভারতের প্রাচীনতম ইটের মন্দিরগুলির মধ্যে একটি। এটি একটি বৌদ্ধ বিহার যা সম্রাট অশোক নির্মাণ করেন। পরের প্রশ্ন, কে কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন? এখানে উত্তর হবে বি, স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসকে বাস্তবে অস্ত্রহীন গৃহযুদ্ধ বলেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান যিনি কংগ্রেসকে ভোতা ভাষায় নিন্দা করেছিলেন। কংগ্রেস বাস্তবে তিনি বলেছিলেন অস্ত্র ছাড়া একটি গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের উদ্দেশ্য হলো দেশের শাসন কার হাতে থাকবে তা নির্ধারণ করা। এই প্রশ্ন, লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষাতে অনুবাদ করেন? এখানে উত্তর হবে এ, ফৈজি। লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষাতে অনুবাদ করেন ফৈজি। আবুল ফৈজি মুঘল আমলে লীলাবতী গ্রন্থটি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন। পরের প্রশ্ন, 1943 সালটি বিখ্যাত হওয়ার কারণ? এখানে উত্তর হবে সি, আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল। আজাদ হিন্দ সরকার গঠিত হয়েছিল তাই 1943 সালটি বিখ্যাত। পরের প্রশ্ন, মাধ্যমিক সূত্র এর রচয়িতা কে? এখানে উত্তর হবে এ, নাগার্জুন। মাধ্যমিক সূত্র এর রচয়িতা নাগার্জুন। পরের প্রশ্ন, কার শাসনকালে সুদর্শন রথ খনন করা হয়? এখানে উত্তর হবে সি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে সুদর্শন রথ খনন করা হয়। আমরা জেনে নিই এই সুদর্শন রথ কোথায় অবস্থিত। এটি গুজরাটের জুনাগড়ের
গিরনার পাহাড়ের কাছে একটি পাথরের উপর অবস্থিত। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে এই সুদর্শন হ্রদ খনন করা হয়। পরের প্রশ্ন, ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মাকে কোন সালে বিচ্ছিন্ন করা হয়? এখানে উত্তর হবে সি 1935। 1935 সালে ব্রিটিশ শাসিত ভারত থেকে বার্মাকে বিচ্ছিন্ন করা হয়। এখানে মনে রাখার বিষয় যে 1930 সালে সাইমন কমিশন তৎক্ষণাৎ ভারত থেকে বার্মাকে পৃথকীকরণের সুপারিশ করেছিল। তবে বার্মার ব্রিটিশ, ভারতীয় এবং বার্মিজ বাহিনীর মধ্যে এটি করার বিষয়ে স্পষ্ট রাজনৈতিক ঐক্যমত্য হয়নি। বার্মা শাসন আইন 1935 নিশ্চিত করেছে যে 1937 সালের 1 এপ্রিল পৃথকীকরণ হবে এবং ভারতের একটি প্রদেশ হিসাবে শাসিত হওয়ার 51 বছর শেষ হবে। পরের প্রশ্ন, হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন? এখানে উত্তর হবে বি দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশীর কাছে পরাজিত হয়েছিলেন। বন্ধুরা, চলো একটু জেনে নেই এই দ্বিতীয় পুলকেশী কে ছিলেন। দ্বিতীয় পুলকেশী ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। তিনি হর্ষবর্ধনকে যুদ্ধে পরাজিত করেন এবং প্রায় সমগ্র দাক্ষিণাত্যে তার অধিকার প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, আমি আমার চ্যাপ্টার ওয়াইজ সৃষ্টি আলোচনায় গুপ্তোত্তর যুগ, আধিপত্য লাভের সংগ্রাম, হর্ষবর্ধন ও শশাঙ্কে এর পুরোপুরি বর্ণনা দেওয়া আছে। তোমরা চাইলে আরও বেশি জানতে এই ভিডিওটি অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ। এই মন্তব্যটি কার? এখানে উত্তর হবে সি স্যার মোহাম্মদ ইকবাল। স্যার মোহাম্মদ ইকবালের এই মন্তব্য যে নেহেরু একজন দেশপ্রেমিক আর জিন্না একজন রাজনীতিবিদ। পরের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, সুফি সাধক যে ভক্তি সঙ্গীত বজায় রেখেছিলেন তা ছিল ঈশ্বরের কাছে যাওয়ার এক উপায়। তিনি হলেন, এখানে উত্তর হবে এ মঈনুদ্দিন চিশতি। তিনি হলেন মঈনুদ্দিন চিশতি। এখানে মনে রাখার বিষয় যে বাবা ফরিদ পাঞ্জাবি ভাষার প্রথম কবি হিসাবে বিবেচিত হন। তিনি উপলব্ধি করেন সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোর উপায়। মঈনুদ্দিন চিশতি ছিলেন চিশতি সিলসিলার সন্ত। তিনি শামা এবং মেহফিল আবৃত্তি ভগবানের নামে সিলসিলাতে নিয়ে আসেন। এই থাকলো আজকে হিস্ট্রি মক টেস্ট এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই ভিডিওটির PDF লিঙ্ক পেয়ে যাবে। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।